হাই আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কেমিস্ট্রি হচ্ছে মেন সাবজেক্ট, যেটা তোমাকে মেডিকেল বলো আর ইঞ্জিনিয়ারিং বলো দুটোতে র্যাঙ্ক করতে সাহায্য করবে একমাত্র কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি সাবজেক্ট যদি তুমি ঠিকঠাক পারো, তুমি যে কোনো এক্সামে তুমি র্যাঙ্ক করতে পারবে একদম পুরো সামনের দিকে, ঠিক আছে? টপ 500-এর মধ্যে তুমি র্যাঙ্ক করতে পারবে সব এক্সামে, যদি কেমিস্ট্রিতে তুমি ডন হয়ে উঠতে পারো। আর আমি চাই আমার সমস্ত গ্রাম বাংলার ভাই বোনদেরকে কেমিস্ট্রিতে ডন করে তুলতে, ঠিক আছে? তার জন্য যে সমস্ত ট্রিক্সগুলো আছে বা যে সমস্ত সূত্রগুলো আছে কেমিস্ট্রি যাতে খুব সহজে মনে রাখা যায় এবং সারা জীবন যাতে এখানে গাঁথা 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 হয়ে থেকে যায় একদম পুরো, তার এই ব্যবস্থা আমি করতে চাই, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো তোমাদেরকে আমি পড়িয়েছিলাম কি পর্যায় সারণী পড়িয়েছিলাম সূত্রের আকারে, এস ব্লকটা। তো আজকে পর্যায় সারণীর যে সমস্ত কিছু পড়িয়েছি, তো সেই সব কিছু নিয়েই আজকের এই এমসিকিউ পার্টটা তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? কারণ পড়ার সাথে সাথে কিন্তু এমসিকিউ প্র্যাকটিসটাও করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যা। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে লাস্টে বলে দেবো এস এম এফ ডাব্লিউবিই এক্সামের জন্য, এক্সামের তোমাদের যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া অ্যাডমিশনের জন্য, ঠিক আছে, যে ডিভি স্ট্যাটাস কারো আসছে নি বা কী সব প্রবলেম, সেটা নিয়ে আমি লাস্টে আলোচনা করে দেবো যদি সময় থাকে, তো ঠিক আছে? তো আশা করছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমি চাই তোমাদের সাথে থাকতে এবং তোমাদেরকে লাইফে একটা সুন্দর কেরিয়ারের পথ দেখিয়ে দিতে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো ফার্স্ট কোশ্চেন বলছে তোমার, নিচের পরমাণুগুলির মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক? তো আমাদেরকে জানতে হবে ইলেকট্রন আসক্তি মানে কি। তো ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে একটা ইলেকট্রনকে গ্রহণ করার ক্ষমতা, ঠিক আছে? কে সহজে ইলেকট্রনকে গ্রহণ করবে। এখন সর্বাধিক বলা আছে, তাহলে কে বলছে ইলেকট্রন 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 আসক্তি সর্বাধিক কার হবে নিচের মৌলগুলোর মধ্যে? তো দেখো নিচের মৌলগুলো কি আছে, ফ্লুরিন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আর হচ্ছে কার্বন আছে। তো এইখানে আমাদেরকে এটা জানতে হবে ব্যাখ্যা, সেটা হলো কি যে ইলেকট্রনটা কে সহজে গ্রহণ করতে চাইবে। কারণ আমরা কি জানি, সমস্ত মৌল, আমরা কি জানি, মানুষ বলো বা জীবজন্তু বলো, সবাই কি চায়, স্থায়ীভাবে বাঁচতে চায়, মানে যেন জীবনটা যেন শান্তি 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 হিসাবে যেন বাঁচতে চায়। আমরা সবাই কি চাই, যেন লাইফে একটা সুন্দর ক্যারিয়ার হয়। সেরকম ইলেকট্রনগুলোও চাই কি নিজের লাইফে একদম ঠিকঠাকভাবে বেঁচে থাকতে, ঠিক আছে? যাতে কেউ না এসে লাত মেরে তাড়িয়ে দিতে পারে তাদেরকে। তাই তারাও কি চায়, সুস্থিত হতে। তো এখানে দেখো, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে ফ্লুরিনের বাইরের কক্ষে হচ্ছে 2p5 থাকছে, 2p5 ইলেকট্রন থাকছে, 9টা আছে। তাহলে কি 1s2, 2s2 আর হচ্ছে 2p5। দেখো ফ্লুরিন, দেখো যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে কি কার কার ইলেকট্রনের বিন্যাস পেয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে এনি, মানে কি একটা সরকারি চাকরি পেয়ে গেল। সরকারি চাকরি পেয়ে যাওয়া মানে কি একদম পুরো স্থায়ী হয়ে গেল। তাহলে এখানে ইলেকট্রন আসলে সর্বোচ্চ কার হবে, ফ্লুরিন হবে। কার হবে, ফ্লুরিন হবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন চলো, বলছে এক্স মৌলটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায় ও পঞ্চদশতম সারণীতে অবস্থিত, নিম্নলিখিত ক্ষেত্রে কোন উত্তরটি সঠিক হবে? 4 নম্বর পর্যায় আর হচ্ছে পঞ্চদশতম সারণী, মানে হচ্ছে 15 নম্বর শ্রেণীতে, ঠিক আছে? তো 15 নম্বর শ্রেণীর সূত্রটা কি হলো? তো 15 নম্বর শ্রেণীর সূত্রটা হলো কি পর্যায় সারণীর, নানা পাটেকর, ঐশ্বর্য রায় আর বাকি সব বিন্দাস। নানা পাটেকর, ঐশ্বর্য রায়, বাকি সব বিন্দাস। তাহলে দেখো 4 নম্বর পর্যায়ে, তাহলে 4 নম্বর পর্যায়ে কি পড়ছে দেখো, নানা পাটেকর, ঐশ্বর্য রায়। ঐশ্বর্য মানে হচ্ছে এস, এস দেখো 4 নম্বর পর্যায়ে পড়ছে তোমার, ঠিক আছে? তাহলে এস এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে তো 33 হচ্ছে তোমার, কত? আর্সেনিক হচ্ছে 33। তাহলে 33 মানে বুঝতে পারছো ডি ডি কোকক আসে এসে যাচ্ছে তোমার, তাই না? গিয়ে এভাবে হিসাব করি, 2 8 8, তাহলে 8 8 16, 16 2 কত 18 হলো, 18 18, তারপর আবার 8টা 18 কত 24, তারপরে কত 9 থাকছে, 24 9 33 হচ্ছে। তাহলে আর্সেনিকের ইলেকট্রনের বিন্যাস করলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে কি হবে উত্তরটা বলো তো? তাহলে এখানে হচ্ছে উত্তরটা হবে 2 এর দাগেরটা, 2 এর দাগের উত্তরটা হবে হচ্ছে, দেখো এস এবং ডি অরবিটালে দুটি পূর্ণ থাকবে এবং পি অরবিটালটি অর্ধপূর্ণ থাকবে। ডি 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 পক্ষ তো আসছে না 33 হলে, তাহলে এখানে কি হবে, এস এবং ডি অরবিটাল দুটি পূর্ণ এবং পি অরবিটালটি অর্ধপূর্ণ হবে। তাহলে 2 এর অ্যান্সারটা কি হলো, ডি হলো, ঠিক আছে? তো এই হলো হচ্ছে প্রসেস এমসিকিউ করার। আর তোমাদেরকে বারবার কিন্তু একটা কথা বল দিচ্ছি,
এএনএম জিএনএম এর র্যাঙ্ক তুমি এমনিতেই করতে পারবে যদি তুমি ডাব্লিউবি জয়েন্ট এবং যদি মেডিকেল প্রিপারেশন নাও। তাই আমি সবাইকে বলো মেডিকেল প্রিপারেশন নাও, এএনএম জিএনএম বা এসএমএফ ডাব্লিউবি এক্সামে এমনিতে র্যাঙ্ক তুমি পেয়ে যাবে যদি তুমি মেডিকেল প্রিপারেশন নাও। ঠিক আছে, তো মেডিকেল প্রিপারেশনের জন্য তোমাদের আজকের এই কেমিস্ট্রির বেসিকটা আমি বলে দিচ্ছি কীভাবে এমসিকিউগুলো করতে হবে। তারপরে কোশ্চেন চলো, বলছে বেরিলিয়াম বোরন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে দ্বিতীয় আয়নীয় শক্তিমাত্রা সবচেয়ে বেশি হবে কোনটির ক্ষেত্রে? দ্বিতীয় বলেছি কিন্তু এটা মাথায় রাখবে। তাহলে আমাদেরকে এখানে জানতে হবে আয়নন বিভব জিনিসটা কি। তো আয়নন বিভব জিনিসটা আয়নন বিভব মানে কি হচ্ছে যে ইলেকট্রনের বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা ছেড়ে ছেড়ে ইলেকট্রনটাকে বাইরে বের করতে যে পরিমাণ শক্তি লাগছে সেটা হচ্ছে আয়নন বিভব। তো এখানে দ্বিতীয় আয়নীয় শক্তি মাত্রা বলছি, দ্বিতীয় আয়নন বিভব বলছি। দ্বিতীয় আয়নন বিভব মানে কি, ফার্স্ট ইলেকট্রনটা অলরেডি ছাড়া আছে, এরপরে যে ইলেকট্রনটা ছাড়বে এরপরে সেই ইলেকট্রন ছাড়তে কার ক্ষেত্রে বেশি শক্তি লাগবে। তাহলে আমরা কি জানি কার ক্ষেত্রে বেশি শক্তি লাগবে? যার একদম স্থায়ী চাকরি আছে সেই চাকরির থেকে তাকে বাদ দিতে গেলে কিন্তু কি অনেক কাঠখড় পুড়াতে হবে, তাই না? মানে যে সুস্থিত আছে ধরো তার কাছ থেকে যদি এখন আমি ইলেকট্রন বার করি তার ক্ষেত্রে কি কষ্টটা বেশি লাগবে, মানে কি বেশি শক্তি দিতে হবে। তাহলে এখানের ক্ষেত্রে দেখো এই যেটা বোরন আছে, বোরনের আমরা কি জানি 5টা থাকে ইলেকট্রন। তাহলে প্রথম 5টা মানে কি 1:2:2p1, তাহলে ফার্স্ট ইলেকট্রনটা সহজে বার করে দেবে। তারপরে দেখো সুস্থিত হয়ে যাচ্ছে 1:2 হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে। তাহলে দেখো উচ্চস্থিত আছে, তাহলে সহজে কি ইলেকট্রনটা ছাড়বে না বাইরে, তাহলে তার ক্ষেত্রে কি দ্বিতীয় আয়ন বিভবের মানটা বেশি হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো, তাহলে অ্যান্সারটা কি হলো? বোরন হলো। তারপরে কোশ্চেন চলো, বলছে কেটিও বিএও আর সিএও আর এমজিও এর ক্ষারীয় চরিত্রের হ্রাসমান ক্রম কি হবে? তাহলে আমরা তো জেনেই গেছি সূত্রটা। কি জেনেছি সূত্রটা? যে হাই লিনাকাদের রুবিস্কো ফেরা মানে সবচেয়ে বেশি কার হবে? পটাশিয়ামের হবে, তাই তো। ক্ষারীয় চরিত্রের মাত্রা পা খাবি খাদ্য মানে কি উপর থেকে নিচে বৃদ্ধি পায় আর বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। তাহলে সবচেয়ে নিচে কি আছে? হাই লিনা কাঁদে মানে কি পটাশিয়াম আছে। তাহলে পটাশিয়ামের সবচেয়ে কি হবে? বেশি হবে। তাহলে চারের অ্যান্সারটা কি হবে? 4 হচ্ছে অপশন এ আর বি এর মধ্যে হবে। K2 আছে, দুটাতে K2 আছে। তারপরে কি হবে দেখো, তারপর আমি সূত্রটা কি বলেছিলাম যে বেটা মায়ের কাছে সবচেয়ে বড়। বেটা বিই বেরিলিয়াম, বেটা মায়ের কাছে এমজি, কাছে মানে সিএ, বেটা মায়ের কাছে সবচেয়ে বড় বিএ আর আরএ। হ্যাঁ, তাহলে বড় হচ্ছে বিটা, ঠিক আছে, বিএটা হচ্ছে বড়। তাহলে উপর থেকে নিচে আসলে কি বলেছে? খাদ ধর্মটা বৃদ্ধি পায় সবচেয়ে। তাহলে নিচে কি হচ্ছে? বেটা মায়ের কাছে সবচেয়ে বড় বিএটা সবার নিচে আছে, মানে তার কি ক্ষারীয় ধর্ম বেশি হবে, হয়েছে। আর বেটা মায়ের কাছে মানে এমজি, কাছে মানে কি সিএ, এমজির পর সিএ আছে, তাহলে সি এর ক্ষার ধর্মটাও কি বেশি হবে কার তুলনায়? এমজির তুলনায়। তাহলে কি হলো অ্যান্সার? K2O বিএও সিএও আর এমজিও। এইভাবে তাহলে এমসিগুলো করবে, বুঝতে পারছো তো। আর একদম মানে মুখস্থ করার দরকার নেই, বেসিক জানা যেন থাকে, ফটাফট অ্যান্সার মারবে তুমি। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো, বলছে 15 থেকে 17 নম্বর শ্রেণীগুলির প্রথম মৌলের হাইড্রাইড যথাক্রমে NH3 H2O HF, এদের স্ফুটনাঙ্ক এদের গলনাঙ্ক অস্বাভাবিক বেশি। কারণ কি? কারণ বুঝতে পারছো HF আছে মানে কি হাইড্রোজেনের মধ্যে কি আছে? হাইড্রোজেনের মধ্যে হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন রয়েছে। যেগুলোর মধ্যে কি হচ্ছে? আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন রয়েছে। আন্তরাণবিক মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে অন্য একটা মৌলের যে বন্ধনটা হয়েছে সেটা হচ্ছে আন্তরাণবিক। আর অন্ত মানে হচ্ছে একই মৌলের মধ্যে যেটা হয়, তার জন্য কি এদের অস্বাভাবিক স্ফুটনাঙ্ক গলনাঙ্ক মানে এদের বন্ধন খুব দৃঢ় হয় হাইড্রোজেন বন্ধনটা, বুঝতে পারছো। তারপরে কোশ্চেন চলো, বলছে BCl3 AlCl3 Gl3 এর মধ্যে ক্রমবর্ধমান আয়নীয় চরিত্রের ক্রম হলো। আয়নীয় চরিত্র মানে কে সবচাইতে বেশি হচ্ছে তোমার কি হবে? ধাতু হবে। কে সবচাইতে বেশি কি হবে? তোমার ধাতু হবে। তো এইখানে হচ্ছে ধ্রুবায়ন ক্ষমতা দিয়ে ব্যাখ্যাটা আসবে। ধ্রুবায়ন ক্ষমতা মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ বা হচ্ছে কি ক্যাটায়নের ব্যাসার্ধ। ক্যাটায়নের কি ব্যাসার্ধ, যার ক্ষেত্রে ধ্রুবায়ন ক্ষমতা যত বেশি হবে তার ক্ষেত্রে কি ধাতুর হচ্ছে আয়নীয় চরিত্র তত কি হবে? কম হবে, মানে সে কি সে সমযোজী ধর্ম বেশি হবে। তাহলে আমরা এখানে তাহলে কি হবে দেখো, এখানে BC আর Al আছে, এদের মধ্যে কি B3 প্লাস Ga3 প্লাস Al3 প্লাস তিনটাই 3++ হয়, কিন্তু এর মধ্যে এখানে কি হবে? ধ্রুবায়ন ক্ষমতা বেশি হয় কার? বি এর, বোরনের, তারপর হচ্ছে Ga, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে ধ্রুবায়ন ক্ষমতা যেহেতু বেশি হচ্ছে বি এর, তাহলে এর কি সমাজ চরিত্র বেশি হবে, মানে কি আয়নীয় চরিত্র কম হবে। ফলে এখানে সর্বোচ্চ কার হবে বেশি? আয়নীয় চরিত্র AlCl3 বেশি হবে। তারপরে কি হবে? GaCl3 আর BaCl3। অপশন তাহলে কি হবে? সি হবে। BCl3, GaCl3 আর AlCl3। তারপরের কোশ্চেন ছিল, খুব সুন্দর কোশ্চেন দিয়ে আছে, বলছে ব্যাসার্ধের ক্রম হিসাব নিচের কোনটি সঠিক হবে?
Ca2 প্লাস Cl মাইনাস S2 মাইনাস, আমি কি বলেছি ব্যাসার্ধের সূত্রটা কি বলেছিলাম, যে যেসব মৌলের কি বাইরের কক্ষে কি ইলেকট্রন যদি বেশি গ্রহণ করে, মানে কি কেন্দ্র কি হচ্ছে প্রোটনের চার্জটা কম হচ্ছে। কেন্দ্রকে প্রোটনের চার্জ মানে কি হচ্ছে, ধরো আমরা কি জানি যে মৌলের হচ্ছে বাইরের কক্ষের পরমাণুর কি ইলেকট্রন সংখ্যাটা কি ইলেকট্রন প্রোটন সংখ্যা কি হয় পরস্পরের সমান থাকে, ঠিক আছে। তো এখন ধরো তোমার S2 মাইনাস হচ্ছে, S2 মাইনাস মানে কি হচ্ছে ওর কেন্দ্রকে ধর যদি 10টা আগে ইলেকট্রন থাকতো, সাপোজ ধরলাম আমি 10টা, আর বাইরের কক্ষ কি তাহলে 10টা ইলেকট্রন থাকবে, তা 10টাকে টানছিল, ঠিক আছে, এইভাবে ছিল। এরপরেও কি হলো S2 মাইনাস হলো, মানে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, মানে কি বাইরের কক্ষে 2টা ইলেকট্রন কি বেড়ে গেল। তাহলে বাইরের কক্ষে 2টা ইলেকট্রন বেড়ে যাওয়া মানে কি হচ্ছে ওই 10টা প্রোটন, আর এখন আগে 10টাকে ইলেকট্রনকে টানছিল, এখন কোটা ইলেকট্রনকে টানতে হচ্ছে 2টা গ্রহণ করা মানে 12টাকে টানছে। তাহলে কি ওদের মধ্যে কি আকর্ষণ বলটা কি হবে, একটু কি হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে মানে কি হচ্ছে ওদের মধ্যে কি আয়নীয় ব্যাসার্ধটা কি বেড়ে যাবে। তাহলে এখানে সর্বোচ্চ আয়নীয় ব্যাসার্ধ কার হবে S2 মাইনাস, মানে অপশন কি হবে এ হবে 7টা। Ca2 প্লাস Cl মাইনাস S2 মাইনাস হচ্ছে সবচেয়ে বেশি হবে, তাহলে কার S2 মাইনাস, তারপর Cl মাইনাস, তারপরে Ca2 প্লাস, Ca2 প্লাস আমার সবচেয়ে কম, তারপর Cl মাইনাস, তারপরে S2 মাইনাস হচ্ছে সর্বোচ্চ বেশি হবে, ঠিক আছে। তো তারপরে কোশ্চেন চলে বলছে লেডের সুস্থিত দ্বিযোজিতা বিসমাথের ত্রিযোজিতার কারণ কি হবে। কারণ হচ্ছে কি এই যে পিবি ও বিআর 6s অরবিটাল আপেক্ষিক সংকোচন সৃষ্ট নিষ্ক্রিয় জড় প্রভাবের জন্য কি হচ্ছে এদের ত্রিযোজিতার কারণ আর দ্বিযোজিতার কারণ হচ্ছে নিষ্ক্রিয় জড় প্রভাব থাকা দেখা যাচ্ছে। তারপর বলছে H পরমাণুর প্রথম আয়নন শক্তি 13.6 eV হলে হিলিয়ামের দ্বিতীয় আয়নন শক্তি কত হবে। দ্বিতীয় আয়নন এর সূত্র হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার। জেড মানে হচ্ছে কত যা বলা হবে সেটা করতে হবে, কত কার আয়নন কত নম্বর আয়নন শক্তি বলা আছে, হিলিয়ামের দ্বিতীয় আয়নন শক্তি বলেছে, তাহলে কি 13.6 ইন্টু হচ্ছে জেড স্কোয়ার। জেড মানে কি 2 দ্বিতীয় বলেছে, তাহলে জেড 13.6 ইন্টু জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে কত 54.4 eV। আচ্ছা, তারপর আবার সেম সূত্র চলে আসবে। আয়নন বিভব সর্বনিম্ন কোনটা হবে, আয়নন বিভব মানে চলে জেনে গেছি কি যে বাইরের কক্ষ থেকে যার সহজে ইলেকট্রনটাকে সহজে আমরা তাড়িয়ে দিতে পারবো, বাইরে থেকে শক্তি দিয়ে করে তার ক্ষেত্রে আয়নন বিভব কি সহজ পেতে কম হবে, এবং যার সুস্থ থাকবে তাকে কি সহজে হাঁটানো যাবে মানে তার আয়নন বিভব শক্তি কি বেশি হবে। তাকে সর্বনিম্ন বলা আছে, তাহলে সর্বনিম্ন দেখো কোনটা, দেখো বিটা, দেখো 3s1 আছে, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, ফট করে তাড়িয়ে দেবো লাত মারে হ্যাঁ বেড়ে ওখান থেকে, তাহলে ওর ক্ষেত্রে কি আয়নন বিভব সর্বোচ্চ কম হবে, বাকিদের ক্ষেত্রে কি বেশি হবে। তাহলে অপশন কি হলো বি হলো, ঠিক আছে। তো তারপরে কোশ্চেন চলো বলছে কোন একটি মৌল পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণী এবং তৃতীয় পর্যায়ে আছে, এর ইলেকট্রন বিন্যাস লেখো। 15 নম্বর শ্রেণী আছে আর হচ্ছে তৃতীয় পর্যায়ে আছে, ঠিক আছে। 15 নম্বরের শ্রেণীর সূত্রটা আমি একটু আগে কি বললাম, নানা পাটেকর, ঐশ্বর্য রায়, বাকি সব বিন্দাস, ঠিক আছে। তো তৃতীয় পর্যায়ে বলে দিয়েছে মানে কি নানা পাটেকর, পি ফর নানা পাটেকর, তাহলে পটাশিয়াম হচ্ছে কি সরি পটাশিয়াম হচ্ছে নানা পাটেকর, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে ফসফরাস। ফসফরাস হচ্ছে কি 15 নম্বর শ্রেণীতে থাকছে, তাহলে ফসফরাস ইলেকট্রন বিন্যাস কি হবে, অপশন কি হবে 15, যে 1:2:2:2 2p6 3:3p3 11 কি হবে, তাহলে সি হবে, ঠিক আছে। তারপরে ছিল খুব সহজ কোশ্চেন, তারপরে ছিল বলছে নিচের কোন মৌলটির প্রথম আয়নন বিভব সর্বোচ্চ হবে। প্রথম আয়নন বিভব সর্বোচ্চ মানে কি বলেছি, ওর বাইরের কক্ষটাকে সুস্থ থাকতে হবে, ঠিক আছে। দেখো রুবিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা কি যে হাই না কাঁদে রুবিস্কো ফেরা, দুটোই হচ্ছে কি প্রথম একদম আছে সবচেয়ে কিন্তু আয়নন বিভব সর্বোচ্চ বেশি আছে ছিল রুবিয়ামের হবে প্রথম দিনের মধ্যে, তারপরে কি পটাশিয়াম, তারপরে কি সোডিয়াম হবে। কিন্তু আমার কি বলেছে এখানে নিচের কোন মৌলটির প্রথম আয়নন বিভব সর্বোচ্চ হবে, আয়নন বিভব সর্বোচ্চ, ঠিক আছে, আয়নন বিভব সর্বোচ্চ। তাহলে কি কেন্দ্র কি খুব দৃঢ় হবে, কি ইলেকট্রনটাকে নিজের কেন্দ্রে আকর্ষণ করে রাখবে, যার ক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে তোমার হচ্ছে আয়নন বিভব সর্বোচ্চ হবে। তো এখানের ক্ষেত্রে দেখো স্ক্যান্ডিয়াম হচ্ছে সন্ধিগত মৌল হচ্ছে সচিন যুবরাজ লালার অ্যাকশন এইখান থেকে আসছে মনে হচ্ছে স্ক্যান্ডিয়ামটা। তো যেহেতু এটা ডি ব্লক হচ্ছে, ডি ব্লকের কি আমরা কি জানি এসপিডিএফ এর মধ্যে কার আবরণ প্রভাব বেশি, এস এর, তারপরে কি পি তারপরে ডি তারপরে এফ, তাহলে কি এসপির তুলনায় কি হচ্ছে ডি এর আবরণী প্রভাবটা কি হচ্ছে কম হচ্ছে। তাহলে ডি এর আবরণী প্রভাব কম হওয়ার দরুন তাহলে কি হচ্ছে সহজে কেন্দ্রক দ্বারা কি দৃঢ়ভাবে আকর্ষিত হবে, ফলে কি আয়নন সর্বোচ্চ কার হবে স্ক্যান্ডিয়ামের হবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন চলো বলছে Na3 মাইনাস O2 মাইনাস F2 মাইনাস এর ব্যাসার্ধ যথাক্রমে আমি একটু আগে কি বলেছি, যার 3 যে মাইনাস চার্জ যত বেশি হবে তার কি আয়নের ব্যাসার্ধ তত কি বেশি হবে, তাহলে কি হবে 1.71 1.40 তার এবং কি হবে 1.36 মানে অপশন কি হবে এ হবে 13, তাহলে এ হলো, ঠিক আছে।
তারপরে কোশ্চেন চলো যে সোডিয়ামের প্রথম আয়নন বিভবের মান 5.1 ইবি হলে Na+ এর ইলেকট্রন ঘন এনথালপি মানে কি হচ্ছে, যে পরিমাণ তাপটা কি হয়ে যাচ্ছে, বর্জিত হয়ে যাচ্ছে, মানে হচ্ছে ওর উল্টাটা হয়ে যাবে, চার্জটা জাস্ট কি হবে, আলাদা হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, -5.1 ইবি হবে, সি হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো বলছে প্রদত্ত আইসো ইলেকট্রনিক আয়ন সময়ের ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম মানে সবচেয়ে বড় কোনটা হবে। তাহলে আমি কি বলছি, যার মাইনাস চার্জ যত বেশি হবে তার আয়নের ব্যাসার্ধ বেশি হবে, তাহলে এখানে সেম সূত্র। তাহলে সবচেয়ে বেশি কার হবে, সি, অপশন বি হবে অ্যান্সারটা। সবচেয়ে কম Ca2+ হবে, তাই না? তার মানে কেন্দ্রকে কি হচ্ছে, কেন্দ্রক হচ্ছে প্রোটন সংখ্যাটা কমে গেছে, চার্জটা কমে গেছে, আর বাইরে কি ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে। মানে যদি কেন্দ্রকে ধরো আগে কেন্দ্র Ca2+ মানে কি হচ্ছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে কেন্দ্রকে প্রোটন চার্জটা বেড়ে গেছে আর বাইরে ইলেকট্রন সংখ্যা কমে গেছে, মানে কি দৃঢ়ভাবে আকর্ষণ রাখবে, মানে ওর হচ্ছে ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। তাহলে Ca2+ আর কি হচ্ছে সবচেয়ে কম হচ্ছে, তারপরে K+, তারপর Cl- আর S2- হচ্ছে সর্বোচ্চ। S2- বুঝতেই পারছো, কেন্দ্রকে প্রোটন সংখ্যা কম আছে কিন্তু বাইরে ইলেকট্রন সংখ্যাটা কি হচ্ছে, বেড়ে গেছে, মানে ওদের ক্ষেত্রে কি আকর্ষণ সংখ্যাটা কম হবে, কম হলে কি হবে, ব্যাসার্ধটা কি বেশি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো বলছে নিচের কোনটি অক্সাইডগুলো ক্ষারীয় ধর্ম বৃদ্ধির সঠিক ক্রম, ক্ষারীয় ধর্মের বৃদ্ধির সঠিক ক্রম মানে সবচেয়ে ক্ষারীয় ধর্ম কার বেশি হবে। তাহলে অপশনটা দেখে করে বুঝতে পারছো যে এটার কি অ্যান্সার হবে, বলো, এটার হচ্ছে ডি অ্যান্সার হবে, তাই না? আমরা কি জানি সূত্রটা, হাইলিনা কাঁধে রুবিস্কোপ ফেরা, মানে কি প্রথম দিকের যারা আর কি জানে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি ক্ষারীয় ধর্মটা কি হয়, হ্রাস পায়, উপর থেকে নিচে বৃদ্ধি পায়। সবচেয়ে নিচে তাহলে কে আছে, পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়ামের ক্ষারীয় ধর্ম বেশি হবে, তাই না? আর যেহেতু ম্যাগনেসিয়ামটা এস ব্লকের মধ্যে পড়ছে, আর অ্যালুমিনিয়ামটা কি ডি ব্লকের দিকে চলে যাচ্ছে, মানে পর্যায় সারণে ডান দিকে পড়ছে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ক্ষারীয় ধর্মটা কি হ্রাস পায়, তার অ্যালুমিনিয়াম সহিত কম হবে, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে কি বেশি হবে, কারণ যে প্রথমে যে ক্ষারীয় ধাতু বলা আছে সহিত কম হবে, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে কি বেশি হবে, কারণ যে প্রথমে যে ক্ষারীয় ধাতু বলা আছে সোডিয়াম পটাশিয়াম। অপশন কি হলো, ডি হলো। আর SMF WBE যে অফলাইন কাউন্সিলিংটা বলা হয়েছে, তো তোমাদেরকে বলা আছে যে তোমরা 24 তারিখ পর্যন্ত অবশ্যই চেক করবে কার কার ডিবি স্ট্যাটাস এসেছে বা কি আসেনি। ঠিক আছে, ডিবি স্ট্যাটাস আসলে যে ডকুমেন্টগুলো আপলোড করতে বলবে তোমরা অবশ্যই করে দেবে। ঠিক আছে, আর চাপ নেওয়ার কোনো দরকার নেই, যাদের ধরো ডিবি স্ট্যাটাস আসেনি তারাও কিন্তু কাউন্সিলিংয়ে বসতে পারবে। ঠিক আছে, 27 তারিখ তোমাদেরকে কোথায় যেতে হবে, RG-কর হসপিটালে যেতে হবে, তাই চাপ নেওয়ার কিছু কারণ নেই। বাট তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, সবাই কাউন্সিলিংটা করাবে অ্যাটলিস্ট, কারণ কাউন্সিলিং করালে তোমাদেরকে যে ডোনেশনের যে 1.5 থেকে 2 লাখ টাকা লাগতো সেটা কিন্তু লাগবে না প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন হতে গেলে। ঠিক আছে, তুমি নর্মালি ভাবে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে পার ইয়ারে তোমার কি 2 বছরের কোর্স মানে কি 60 হাজার টাকার মধ্যে তুমি কি কমপ্লিট করতে পারবে, সে প্রাইভেট কলেজে ভর্তি হোক বা সরকারি কলেজে ভর্তি হোক। ঠিক আছে, তাই সবাইকে বলো কাউন্সিলিংটা করো। আর একটাই রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু প্যারামেডিক্যালের সাথে সাথে মেডিকেলের জন্য বা জয়েন্টের জন্য প্রিপারেশন নাও, WBGA জয়েন্টের জন্য প্রিপারেশন নাও, কারণ আমি চাই তোমরা যেন ফিউচারে যেন লাইফে একটা সুন্দর ক্যারিয়ার করতে পারো। ঠিক আছে, মানে যে কলেজ থেকে তোমরা যেন পাস আউট হো, যেন ফিউচারে যেন তোমাকে আর পেছনে ফিরে যেন তাকাতে না হয়। ঠিক আছে, যেন পাস আউট হলে যেন কি একটা চাকরি পাও। তা আমি তোমাদেরকে বলবো, যে সমস্ত ভাই বোনেদের এজ একটু কম আছে, বয়স একটু কম আছে, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমি যে তোমরা যেন প্যারামেডিক্যালের পড়ার সাথে সাথে মেডিকেল প্রিপারেশনটা নিতে থাকো। ঠিক আছে, এবং আশা করবো তোমরা যদি আমার পাশে থাকো, আমি তোমাদেরকে সঠিকভাবে গাইড করে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখবে একদম আন্ডার 500 মধ্যে র্যাঙ্ক করাবো। ঠিক আছে, আর তুমি যদি বারবার বলছি, তুমি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও বা WB জয়েন্টের জন্য প্রিপারেশন নাও, তাহলে তুমি অবশ্যই ANM GNM বলো বা SMF WBE বলো বা যে কোনো প্যারামেডিক্যাল এক্সাম বলো। ঠিক আছে, সব এক্সামে তুমি কি র্যাঙ্ক করতে পারবে আন্ডার 100-এর মধ্যে। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি ফুল নিজে তো করেইছি র্যাঙ্ক, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা যদি মেডিকেল প্রিপারেশন নাও, তোমরা এই সমস্ত এক্সামগুলো কিছুই নেই, পাতিগুলো। ঠিক আছে, SMF WB প্যারামেডিক্যাল, ঠিক আছে, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক, এই এক্সামগুলো পাতি এক্সাম। ঠিক আছে, এগুলো তোমরা এমনিতেই ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, চাপ নিও না, ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করো ভাই বোনেরা। সাবস্ক্রাইবটার জন্য করতে বলছি, তাহলে কি আমি ইন্সপিরেশন পাবো এবং তোমাদের জন্য কি নতুন করে ভিডিও আপলোড দিতে পারবো, যাতে তোমরাও কি সামনে এগিয়ে যাও নতুন জোশ নিয়ে। ঠিক আছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাকে। ঠিক আছে, আমিও ট্রাই করবো আমার বেস্ট লেভেল দিয়ে তোমাদেরকে একদম কেরিয়ারের একদম দোরগোড়ায় পৌঁছে দিতে। ঠিক আছে, আর তোমরা
জোশ নিয়ে পড়াশোনাটা করো কিন্তু, ঠিক আছে? পড়াশোনার কোনো বিকল্প হবে না। ভালো করে পড়ো। অল দ্য বেস্ট। ভালো থেকো। টাটা।